জানি না মেজো, ছোট, তোরা যেভাবে পারিস আমার রাজকুমারকে আমার কাছে ফিরিয়ে আন। না রাজকুমার, ওখানে যাওয়ার অনুমতি আমাদের নেই। গুহার ভেতর পা ফেললে আমরা আগুনে ভস্ম হয়ে যাব, তাই বাকি পথ তোমাকে একাই পাড়ি দিতে হবে। হে রাজকুমার, তোমার মন পবিত্র, তাই রাক্ষস চাইলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এই ধরো গাছের সেই রসালো ফল। এই ফল সাপের খাঁচায় ফেললেই সে বুঝতে পারবে তুমি ওর কোনো ক্ষতি করতে আসোনি, তুমি ওর শুভাকাঙ্ক্ষী। তখন তোমার আর কোনো ভয় থাকবে না। ঠিক তারপরেই তুমি ওই সঙ্গিনী সাপের দেওয়া মণি সামনে ধরলে খাঁচা অদৃশ্য হয়ে যাবে এবং সাপের বাচ্চা মুক্তি পাবে। এই ধরো, এটাই তোমার আসল অস্ত্র, যেটা দিয়ে তুমি ওই শয়তান রাক্ষসকে চিরতরে শেষ করে দিতে পারবে। মনে রেখো, সাপ মুক্ত হওয়ার সাথে সাথেই ওই রাক্ষসের পেটের ভিতরে এই ধারালো ছুরিটা ঢুকিয়ে দিতে হবে। রাজকুমার, দেরি না করে এবার রওনা দাও। আর হ্যাঁ, চরকা বুড়ির দেওয়া সোনার সুতোর কথা মনে আছে তো? আরে, এ কি হলো? আমি অন্ধকারের কথা বলতে আলো চলে এলো, আর এখন তো আমি এই খাঁচার মধ্যে বন্দি হয়ে গেলাম। কই, পাখি, ভাল্লুক ভাই, চরকা বুড়ি কেউ তো এই খাঁচার কথা বলেনি। তবে কি এখানেই সব আশার আলো শেষ হয়ে গেল? ওদিকে তিন রানী ও রাজা রাজকুমারের জন্য ভীষণ দুশ্চিন্তা করতে লাগলো। তারা এক প্রকার ভেঙে পড়েছে বলা যায়। হঠাৎ দেখা গেল গুহার কাছ থেকে কেউ কথা বলছে। রাজকুমার বীর নাকি? কে কে তুমি? কে তুমি কথা বলছো? কিভাবে কথা বলছো? আমি আমি এই গুহার রক্ষক। গুহার ভিতর পর্যন্ত যেতে হলে তোমাকে আমার ধাঁধার প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে। কি ধাঁধার উত্তর তোমার? বলো দেখি। বলছি তবে একটা কথা, তুমি যদি ধাঁধার উত্তর দিতে না পারো তাহলে কিন্তু এই গুহার রাক্ষস সাথে সাথেই জেগে উঠবে। তুমি কিন্তু রাক্ষসকে শেষ করার জন্য কোনো সময় পাবে না। আর যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে কিন্তু তুমি রাক্ষসকে শেষ করার কিছুটা সময় পাবে, আর ওই সময়টা তুমি তোমার কাজগুলো সেরে ফেলবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার উত্তর সঠিকভাবে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে শোনো, দাঁড়ায় না সে বসে নাকু, চলায় যে তার কাজ, মূল্য তাহার যে না বোঝে হয় যে সর্বনাশ। কি বলো, কিসের কথা বলছি? সময়। সঠিক উত্তর হলো সময়। সে দাঁড়ায়ও না, সে বসেও না, সে তার আপন গতিতে চলে, আর তার মূল্য না বুঝলে সর্বনাশ তো হবেই, তাই না? তুমি অনেক জ্ঞানী ছেলে, তুমি সঠিক উত্তরই দিয়েছো। এবার তুমি যেতে পারো। আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি তোমার লক্ষ্যে যেন জয়ী হতে পারো। ওই তো সেই সাপের খাঁচা। দেরি না করে আগে রাক্ষসকে বেঁধে ফেলি। রাজকুমার সোনার সুতো বের করে রাক্ষসকে সোনার সুতোয় বেঁধে ফেলে। তখন সাপটা খাঁচার ভিতর থেকে ফোঁস ফোঁস করতে থাকে। উরি বাবা, সাপটা কেমন করছে! না না, পাখির কথা মতো রসালো ফলগুলো খাঁচার ভিতর দিয়ে দেখি কোনো কাজ হয় কিনা। রাজকুমার ফলটা সাপের খাঁচায় দিতেই সাপটা একদম শান্ত হয়ে গেল। এই তো, এখন আর ভয় নেই। এবার সঙ্গিনী সাপের মণি দিয়ে সাপের খাঁচাটা অদৃশ্য করে ফেলি।
রাজকুমার সাপের খাঁচাটা অদৃশ্য করতেই রাক্ষসের ঘুম ভেঙে গেল। কে কে ঢুকেছে আমার গুহায়? হে কি সোনার সুতো? কার 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 এত বড় সাহস আমাকে সোনার সুতোয় বেঁধে রাখে? আমি আমি মণিমালা রাজ্যের রাজকুমার বীর। আমি বেঁধেছি তোকে শয়তান রাক্ষস। মানুষদের বন্দি করে রাখে। আজই আমি তোকে শেষ করব। কি বললি তুই? একবার বাঁধন খুলে দেখ আমি তোকে কি করি। এ বাঁধন আর খুলবে না। এবার তোর সব খেলা শেষ রাক্ষস। মরে গেলাম রে বাবা, আমি মরে গেলাম। মরে গেলাম রে বাবা, আমি মরে গেলাম। সাথে সাথে রাক্ষস আগুনে ভস্ম হয়ে গেল। সাথে তার গুহা এবং মায়াবন দুটোই যেন কোথাও অদৃশ্য হয়ে গেল। তখনই কিছু মানুষ রাজকুমারের দিকে ছুটে এলো। ধন্যবাদ রাজকুমার, আমি সেই তোমার ভাল্লুক ভাই। আমি হলাম সেই পাখি, গৌরীপুর রাজ্যের রাজকন্যা ঝিনুকমালা। আমি সেই রসালো ফলের মায়াবী গাছ। কি আশ্চর্য কথা! হ্যাঁ রাজকুমার, এই রাক্ষস আমাদের এখানে বন্দি করে রেখেছিল, কারণ ও মানুষদের নিজের দাস করে রাখতে চাইতো। আজ তোমার জন্যই আমরা সবাই মুক্ত হতে পারলাম। কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না। আমি আমি সেই সোনার সুতো কাটা বুড়ি। এবার চলো আমরা বাড়ি ফিরে যাই। কি হলো? রাজকন্যা ঝিনুকমালাকে দেখে আমার মন এমন করছে কেন? মনে হচ্ছে যেন সে আমার কত জনমের চেনা। কি সুদর্শন পুরুষ! তাকে দেখে তো আমার হৃদয় একদম শান্ত হয়ে গেল। জানি না কি আছে ওর মুখে, মনে হয় সারা দিন তাকিয়ে থাকি তার দিকে। হ্যাঁ হ্যাঁ, তবে চলো চলো সবাই আমরা সবাই এবার বাড়ি ফিরে যাই। আহারে বাবা, আমার 7 রাজার ধন, এক মানিক সোনা। আমি জানতাম তুই জয়ী হয়েই ফিরবি। তুই যেই 3 মায়ের সন্তান, বিধাতা কখনো এত নিষ্ঠুর হবে না রে বাবা। হ্যাঁ বাবা হ্যাঁ, তুমি যে আমাদের সোনা মানিক, আমাদের প্রাণ। আচ্ছা আচ্ছা, ওকে এবার একটু তোমরা বিশ্রাম নিতে দাও। রাজকুমার, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও। এভাবে কেটে গেল আরো কয়েকটা দিন। রাজকুমার ঝিনুকমালাকে দেখার পর যেন তার সবকিছুই উলট পালট হয়ে গেছে। তার থেকে কোনো কিছুতেই কিছু ভালো লাগে না তার। সে যেন ঝিনুকমালার প্রেমে পড়ে গেল। আর অন্যদিকে আজ কয়েকটা দিন ধরে শুধু এই রাজকুমারের কথাই মনে হচ্ছে। আমি তো মনে মনে ওই রকম সৎ আর সাহসী পুরুষ চেয়েছিলাম আমার জীবনে। আচ্ছা, আমি ওই রাজকুমারকে গোপনে ভালোবেসে ফেললাম না তো? কে জানে। কি হলো রাজকুমার, এখানে একা একা মন খারাপ করে বসে আছো কেন? এই দেখো, আমি তোমার জন্য সুস্বাদু খাবার বানিয়েছি। এসো, ঘরে এসো। না, এমনি বসেছিলাম মা। আর তোমার ছেলে অন্ধ বলে তার কোনো শখা নেই, সেই জন্য তোমার একা মনে হচ্ছে। এখানে বাগানের ফুল পাখিরা তো আর পালাতে পারে না, না হয় ওরাও আমাকে দেখে পালাতো। এইসব কি রাজকুমার, কি বলছো এসব? এসব কথা তুমি কখনো বলবে না। আর শোনো, তোমার জন্য পাশের রাজ্যে খবর পাঠানো হয়েছে। পাশের রাজ্যের থেকে খবর এলে তোমার বিবাহ আরম্ভ হবে। মা, তুমি সেই আশায় থাকো। তোমার এই অন্ধ রাজকুমারের সাথে কোনো রাজাই তার রাজকন্যাকে তুলে দেবে না। রাজকুমার, তুমি যদি এসব কথা আর বলো না, তাহলে তোমার সাথে আমি আর তোমার অন্য 2 মা কেউই আর কোনো কথা বলবে না কিন্তু। আর শোনো, বিধাতা সবাইকে সব কিছু পরিপূর্ণ দিয়ে পৃথিবীতে পাঠায় না। তাই বলি কি জীবনের কোনো মূল্য নেই বাবা? আচ্ছা মা, ঠিক আছে, আর বলবো না। দয়া করে তুমি রাগ করো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রাসাদে এসো, খাবার দিয়েছি। কি হয়েছে মহারাজ, আপনি এত চিন্তিত কেন? আমাদের রাজকুমারের বয়স বাড়ছে, তার তো বিয়ের ব্যবস্থা করতে হবে। আশেপাশে ছোট রাজ্যগুলোতে মন্ত্রী মারফত খবর পাঠিয়েছিলাম। ওরা সবাই কি বলছে রানী জানো?
কি বলেছে মহারাজ? তারা নাকি প্রয়োজনে সাধারণ ঘরে তাদের রাজকুমারীকে বিয়ে দেবে, তবু আমাদের অন্ধ রাজকুমারকে তারা বিবাহ করতে রাজি না। জানি না সৃষ্টিকর্তার এ কেমন লীলা খেলা। তাহলে কি আমরা নিঃসন্তান হয়েই ভালো ছিলাম রানী? মহারাজ, এসব কথা বলবেন না। সৃষ্টিকর্তার জোড়া মিলিয়ে সবাইকে তৈরি করে। সে আমার বীরের জন্যে কাউকে না কাউকে নিশ্চয়ই পাঠিয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। আচ্ছা রাজকুমার, তোমার জীবনের লক্ষ্য কি? আমি চাই রাজ্যের সবার যেন ভালো হয়, আর আমি রাজ্যের প্রজাদের সুখে দুঃখে সবসময় পাশে দাঁড়াতে চাই। তা তোমার কেমন রাজকন্যা পছন্দ বাবা? মেজমা, আমি চাই সে হোক না কোনো সাধারণ ঘরের কন্যা, তবে সে যেন ভালো মানুষ হয়। তার মন একদম আমার 3 মায়ের মতোই কোমল আর সুন্দর হয়। হ্যাঁ বাবা, বিধাতা যেন তোমার মনের আশা পূরণ করেন, এই আশাই রাখি বাবা। রাজবাড়িতে সবার ভালোবাসায় রাজকুমারের দিন ভালোই চলছিল, তবে সবার চিন্তা ওর অন্ধ চোখ নিয়ে। একদিন রাজকন্যা তার বাগানে বসেছিল, হাতে ফুল নিয়ে। তার মনে প্রাণে যেন ওই মায়াবী রাজপুত্র, আর সেখানে হঠাৎ উপস্থিত হলো রাজকুমার বীর। রাজকন্যা, রাজকুমার বীর, আপনি এখানে এলেন কি করে? কেউ দেখে ফেললে আমার সম্মানহানি হবে যে। দয়া করে আপনি চলে যান এখান থেকে। সম্মানহানি যেন না হয় তাই তো আমি এসেছি। আর আমি জানি রাজকন্যা, আমার জন্যই তুমি বাগানে হাতে ফুল নিয়ে অপেক্ষা করছিলে। মোটেও তা নয়, আপনি দয়া করে এখান থেকে চলে যান। সে তো আমি চলে যেতেই পারি, কিন্তু আমি আমার প্রশ্নের উত্তর না নিয়ে এখান থেকে কিছুতেই যাব না। আপনার প্রশ্নের উত্তর দিতে আমি মোটেও বাধ্য নই রাজকুমার। আপনি বাধ্য কিনা আমি জানি না, তবে আমি আপনাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম, আর আমি আপনাকে বিবাহ করতে চাই। আমি যদি খুব ভুল না বুঝি, তাহলে আপনিও আমাকে ভালোবাসেন। আমি জানি না রাজকুমার, আমি আপনাকে ভালোবাসি কিনা। আমি তোমাকে প্রস্তাব পাঠাতাম, তবে আমার চোখের অন্ধত্বের কারণে আমি তোমাকে বলে গেলাম। আর তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, তাহলে তুমি তোমার বাবাকে রাজি করিয়ে প্রস্তাব পাঠাবে আশা করি। তবে আমি চলি রাজকন্যা, আমি তোমার প্রস্তাবের অপেক্ষায় থাকব। এই বলে রাজকুমার সেখান থেকে চলে গেল। সকাল হলে রাজকুমারী রাজকুমারের সমস্ত ঘটনা রাজাকে খুলে বলে, এবং রাজা তা শুনে বলে, কি বলছো এসব তুমি ঝিনুকমালা? তুমি জানো ওই মণিমালা রাজ্যের রাজকুমারের এক চোখ অন্ধ, আর কোনো রাজ্যের রাজকুমারী তাকে বিবাহ করতে চায় না কোনো কিছুর বিনিময়ে। ওই অন্ধ ছেলে হবে আমার এই সুন্দর রাজকন্যার বর। আমি তা কিছুতেই মানতে পারবো না। বাবা, তুমি কি ভুলে গেলে তোমার মেয়েকে কিন্তু ওই অন্ধ রাজকুমারী ফিরিয়ে দিয়েছে? কিন্তু ঝিনুকমালা, তাই বলে কি? কোনো কিন্তু নয় বাবা, বিয়ে যদি করতেই হয় আমি ওই অন্ধ রাজকুমারকেই বিয়ে করব। রাজা অনেক চিন্তা ভাবনার পর সিদ্ধান্ত নিল, আচ্ছা ঠিক আছে মা, তুই আমার একমাত্র মেয়ে, তুই যা চাইবি তাই হবে। মন্ত্রী, তুমি মণিমালা রাজ্যে বিয়ের প্রস্তাব পাঠাও এক্ষুনি। যথাজ্ঞা মহারাজ, যথাজ্ঞা, আমি এক্ষুনি যাচ্ছি। ওদিকে রাজপুত্র গভীর চিন্তায় আছে, তার 3 মা ও মহারাজকে মনের কথাটা কিভাবে বলবে। অবশেষে 3 মাকে রাজকুমার ঝিনুকমালার কথা বলে ফেলল, আর তা শুনে রানী চন্দ্রাবতী বলল, এ তো অনেক খুশির খবর রাজকুমার। ঠিক আছে রাজকুমার, আমার রাজকুমার যাকে পছন্দ করবে আমরা তার সাথেই ওকে বিবাহ করাবো। ওদিকে গৌরীপুর রাজ্যে এলো এক গল্পকার। কি হলো গল্পকার, তোমার গল্প এবার শুরু করো। জি মহারাজ, অনেকদিন আগে এক রাজ্যের রাজার কোনো সন্তান হচ্ছিল না, তাই রাজ্যের কোনো সুখও ছিল না। একদিন এক দরবেশ এলো। দরবেশ রাজার রানীর সেবায় খুশি হয়ে তাদেরকে বর দিলেন যে রাজপুত্র আসবে তাদের কোল জুড়ে।
সব ঠিকই ছিল। সঠিক সময়ে তারা সন্তান জন্ম দিলেন, কিন্তু একসাথে যমজ এক রাজপুত্র আর এক রাজকন্যা হলো। আর তারপর রানী মারা গেলেন। রাজ্য ভাগ হয়ে যাবে সেই ভয়ে মহারাজ তার ছেলেকে পাতাল কারাগারে বন্দি করলেন। অযত্ন আর অনাদরে থাকতে থাকতে বন্দি রাজপুত্র মারা গেলেন, অথচ রাজার কোনো অনুতাপই রইল না। গল্পকারের কথা শুনে রাজা আশ্চর্য হয়ে উঠলেন। তুমি কে? আর এত গভীর সত্য তুমি কেমন করে জানো? এটা তো কোনো রূপকথার গল্প নয়। আমি আমি আপনার পুরনো মন্ত্রী। একথা জানতাম আমরা তিনজন। মহারানী তো অকালে চলে গেলেন, আর আমি বেঁচে আছি। এবার কি হবে বন্ধুরা? গল্পে রাজকন্যা ঝিনু মালার বাবার এক কঠিন সত্যের উন্মোচন হলো। সেটা কি রাজ্যবাসী আদৌ জানতে পারবে, নাকি গল্পে আরো নতুন কোনো রহস্যের উন্মোচন ঘটবে? কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলো না বন্ধুরা। আর সেই সব কিছু জানতে পারবেন পরবর্তী পর্বে। ততক্ষণ বন্ধুরা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।